সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আমরা সবাই ভালো আছি। আমরা আমাদের ক্লাস নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করছিলাম। আজকের ক্লাসে আমি তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। শেখ মোহাম্মদ মহিউদ্দিন স্যার তোমাদেরই। চলো আমরা শুরু করি। আজকের আমাদের যে আলোচ্য বিষয় ছিল সেটা ছিল চ্যাপ্টার 2 অনুক্রম ধারা, সেশন নাম্বার হচ্ছে 10 এর অনুশীলনী এবং তার সমাধানগুলো। আজকের ক্লাসে আমরা যে অভিজ্ঞতা অর্জন করব সেই অভিজ্ঞতাগুলো হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 56-57 পৃষ্ঠার যে অনুশীলনের কোশ্চেনগুলো দেওয়া আছে 8, 9 এবং 11, এই 3টা কোশ্চেন আমরা সলভ করার চেষ্টা করব। আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে এবং আমার সাথে নিজেদের খাতায় লিখবে। ট্রাই করবে যাতে করে তোমরা নিজেরা কোশ্চেনগুলো নিজেদের মতো করে সলভ করতে পারো। চলো আমরা শুরু করি। তোমাদের পাঠ্য বইয়ের যেই 58 নম্বর পৃষ্ঠায় যে অঙ্কটা দেওয়া আছে 8 নম্বর কোশ্চেনে, একটি সমান্তর ধারার প্রথম, দ্বিতীয় ও দশম পদ যথাক্রমে একটি গুণোত্তর ধারার প্রথম, চতুর্থ ও 17তম পদের সমান। এটা হচ্ছে স্টেমটা দেওয়া আছে ক্রিয়েটিভ কোশ্চেনের মতো করে। তোমাদেরকে বলা হচ্ছে সমান্তর ধারার প্রথম পদ এ, সাধারণত ডি এবং গুণোত্তর ধারার সাধারণ অনুপাত আর হলে ধারা দুটি সমন্বয়ে দুটি সমীকরণ গঠন করো। খতে বলা হচ্ছে সাধারণ অনুপাত আর এর মান নির্ণয় করো। তারপরে বলা হচ্ছে গতে গুণোত্তর ধারার দশম পদ 5120 হলে এ এবং ডি এর মান নির্ণয় করো। ঘতে বলা হচ্ছে সমান্তর ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। এই কাজগুলো যদি করতে হয়, প্রথমত আমরা জানি সমান্তর ধারা হচ্ছে এ প্লাস ডি, এ প্লাস 2ডি, এ প্লাস 3ডি এভাবে হয়, এবং সমান্তর ধারার nতম পদ হচ্ছে এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ঠিক অপোজিট দিক থেকে আমরা যদি বলি গুণোত্তর ধারার প্রথম পদ যদি এ হয়, সাধারণ অনুপাত যদি আর হয়, তাহলে nতম পদ হচ্ছে এ আর টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমরা কোশ্চেনটা একটু সলভ করি, দেখি কীভাবে করা যেতে পারে। তো আমরা যদি লিখি সমাধানটা এভাবে লিখতে পারি। এই কোশ্চেনে যদি আমরা সমাধান করতে চাই, বলা হচ্ছে সমান্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণত ডি, গুণোত্তর ধারার সাধারণ অনুপাত আর হলে ধারা দুটি সমন্বয়ে দুটি সমীকরণ গঠন করো। তাহলে সমান্তর ধারা প্রথম, দ্বিতীয় এবং দশম পদ যথাক্রমে একটি গুণোত্তর ধারা প্রথম, চতুর্থ এবং 17তম পদের সমান। তাহলে গুণোত্তর ধারা প্রথম পদ আর সমান্তর ধারা প্রথম পদ দুইটাই সেম, এ এ, সেটা দিয়ে আমাদের আর কোনো কাজ নেই। দ্বিতীয় পদ হচ্ছে কত? তাহলে আমরা লিখতে পারি সমান্তর ধারার দ্বিতীয় পদ ইজ ইকুয়াল টু এ প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি। দ্যাট মিনস এ প্লাস শুধু ডি। এটা হচ্ছে ধারাটার দ্বিতীয় পদ। বলা হচ্ছে ধারাটার দশম পদ, তাহলে সমান্তর ধারার দশম পদ ইজ ইকুয়াল টু এ প্লাস 9ডি। তাহলে এই দুটো হচ্ছে আমার সমান্তর ধারার দ্বিতীয় পদ এবং দশম পদ। আর একইভাবে কোশ্চেনটাতে বলা হচ্ছে একটি গুণোত্তর ধারা প্রথম, চতুর্থ এবং 17তম পদের সমান। প্রথম, চতুর্থ এবং 17তম পদ। আমরা কিন্তু প্রথম পদ দুইটা লিখি নাই, কারণ এখানকার প্রথম পদে এখানকারও প্রথম পদে এ ইকুয়াল টু এই লেখার মধ্যে কোনো ক্রেডিট নাই। তাহলে আমরা লিখতে পারি সমান্তর ধারার জন্য লিখলাম। এবার লিখবো আমরা গুণোত্তর ধারার জন্য। গুণোত্তর ধারার কোন পদ বলা হচ্ছে? একটা গুণোত্তর ধারার চতুর্থ পদ। তাহলে আমরা লিখবো ফোর্থ, চতুর্থ পদ ইজ ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার 4 মাইনাস 1, দ্যাট ইজ এ আর কিউব। ঠিক একইভাবে বলা হচ্ছে এবং গুণোত্তর ধারার 17তম পদ বলা হচ্ছে 17th টার্ম ইজ ইকুয়াল টু 1 কমে যাবে, তাহলে আমরা লিখতে পারবো এ আর টু দি পাওয়ার 16। আমরা এতটুকু যদি সবাই বুঝি, অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন আমরা বলতে পারি এখানকার এ প্লাস ডি আর এখানকার এ আর কিউব সেম। বলা হচ্ছে প্রথম, দ্বিতীয়
এবং দশম পদ যথাক্রমে একটি গুণোত্তর দ্বারা প্রথম, চতুর্থ ও 17তম পদের সমান। দ্যাট মিনস প্রথম পদের সমান, দ্বিতীয় পদটা হচ্ছে চতুর্থ পদের সমান এবং 10 নম্বর টার্মটা হচ্ছে 17তম টার্মের সমান। এদিক থেকে আমরা বলতে পারি a প্লাস d ইজ ইকুয়াল টু a r কিউব এবং a প্লাস 9d ইজ ইকুয়াল টু a r টু দি পাওয়ার 16। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে আমরা লিখতে পারি প্রশ্ন মতে a প্লাস d ইজ ইকুয়াল টু a r কিউব, এটা একটা ইকুয়েশন পাইলাম। আমরা আরেকটা ইকুয়েশন পাচ্ছি কি a প্লাস 9d 10তম পদ, আর এখানটা হচ্ছে a আর টু দি পাওয়ার 16, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। আমাদেরকে বলাই হয়েছে দুইটা ইকুয়েশন তৈরি করো, দুইটা সমীকরণ গঠন করো। আমরা গঠন করেছি, চাইলে আমরা একটু কাটাকাটি করে একটু ছোট করে লিখতে পারি। আমরা যদি চাই তাহলে আমরা একটু ছোট করে লিখতে পারি। তাহলে আমরা একটু যদি ছোট করে লিখি, এখান থেকে a আর কিউব a প্লাস d, এখানে a প্লাস 9d a আর টু দি পাওয়ার 16, এখান থেকে আমরা দুইটা ইকুয়েশন লেখা দরকার ছিল, লিখেছি। এখন খ নাম্বার কোশ্চেনে আসার পরে বলা হচ্ছে সাধারণ অনুপাত আর এর মান নির্ণয় করো। তো আমরা যদি এই দুইটা মান নির্ণয় করতে চাই, এই দুইটা থেকে সমতা দ্বারা প্রথম পদ a সাধারণ অন্তর d গুণোত্তর দ্বারা সাধারণ অনুপাত r হলে দ্বারা দুটি সমন্বয়ে দুইটা সমীকরণ গঠন করো। দুইটা সমীকরণ গঠন করেছি আমরা, শেষ। খতে বলেছে সাধারণ অনুপাত r এর মান নির্ণয় করো। এখান থেকে আমাদেরকে বলছে r এর মান কত হবে। এই দুইটা ইকুয়েশন যদি আমরা সলভ করতে চাই 8d মাইনাস d, আর এখানে যদি করি a ইন্টু আর কিউব মাইনাস আর কিউব আর টু দি পাওয়ার 16 মাইনাস, আর আমরা যদি ডিভিশন করে দিই কোনোভাবে ডিভিশন করে, তাহলে এখানে এ ক্যান্সেল হবে, আর টু দি পাওয়ার 16 আর কিউব থাকবে, আর টু দি পাওয়ার 15 থাকবে। ঠিক আছে, তাহলে আমরা আর টু দি পাওয়ার 15 যদি ধরি, এখান থেকে একটা ইকুয়েশন করতে পারি, সলভ করার চেষ্টা করতে পারি, অথবা ওইখান থেকে আমরা আগের মতো করে সলভ করার চেষ্টা করতে পারি। সো আমরা যদি এখন খ নাম্বার কোশ্চেনটা সলভ করতে চাই, সেক্ষেত্রে আমরা যা লিখব খয়ের জন্য আমরা লিখতে পাচ্ছি a প্লাস d ইজ ইকুয়াল টু a আর কিউব, এবং এখান থেকে আমরা একটা জিনিস পাচ্ছি, এখন 1 মাইনাস 2, এই দুটো করে পাচ্ছি, সরি 2 মাইনাস 1 করছি আমি, ইকুয়েশন 2 মাইনাস ইকুয়েশন 1, এটা করে আমরা পাই কি a মাইনাস a ইজ ইকুয়াল টু 0, 9d মাইনাস d ইজ ইকুয়াল টু 8d ইজ ইকুয়াল টু a ইন্টু আর টু দি পাওয়ার 16 মাইনাস আর কিউব। এই দুইটা ইকুয়াল। আচ্ছা, কোনো একটা টার্মের জন্য আমরা যদি বলি 8d ইজ ইকুয়াল টু a আর টু দি পাওয়ার 16 মাইনাস a আর কিউব, আর যদি দুইটা অ্যাড করে দিই, আমরা এখান থেকে পাচ্ছি d ইজ ইকুয়াল টু a বাই 8 আর টু দি পাওয়ার 16 মাইনাস আর কিউব। এ পর্যন্ত কারো কোনো সমস্যা থাকার কথা না। আমরা যে ইকুয়েশন দুইটা পেয়েছি এই নাম্বারে 1 2 পাওয়ার পর আমরা কি করেছি, এটাকে 2 নাম্বার ইকুয়েশন লিখেছি, এটাকে 1 নাম্বার লিখেছি। 2 থেকে 1 মাইনাস করলে আমরা পাচ্ছি ইকুয়েশন 2 মাইনাস ইকুয়েশন 1, a মাইনাস a ইজ ইকুয়াল টু a, দেন 9d মাইনাস d ইজ ইকুয়াল টু 9d মাইনাস d ইজ ইকুয়াল টু আমার a আর টু দি পাওয়ার 16 মাইনাস a আর কিউব, তাহলে 9d মাইনাস d ইজ ইকুয়াল টু 8d ইজ ইকুয়াল টু a ইন্টু আর টু দি পাওয়ার 16 মাইনাস আর কিউব। ক্লিয়ার? তাহলে এখন আমরা লিখতে পারবো প্রথম ইকুয়েশনটাতে আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে আর, আমরা যে ইকুয়েশনটা প্রথম যে ইকুয়েশনটা পেয়েছিলাম দ্বিতীয় পদ a প্লাস d ইজ ইকুয়াল টু আমরা পেয়েছিলাম
দ্বারাটার চতুর্থ পদ, গুণিত দ্বারা চতুর্থ পদ, দ্যাট মিনস এ আর কিউব, এটা পেয়েছিলাম আমরা। এখন ডি এর ভ্যালু যদি বসাই দিই এখানে আমরা পাবো কি, আর এ প্লাস ডি ইজ ইকুয়াল টু এ বাই 8 ইন্টু আর টু দি পাওয়ার 16 মাইনাস আর কিউব ইজ ইকুয়াল টু, আমরা ডি এর ভ্যালুটা বসালাম এ আর কিউব। আমরা জাস্ট দুইটা ইকুয়েশন 1 এবং 2 থেকে যে দুটো ইকুয়েশন পেয়েছি 2 মাইনাস 1 করেছি, করার পর আমরা ডি এর ভ্যালু পেয়েছি। এখন এই ডি এর ভ্যালুটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন এ প্লাস ডি ইজ ইকুয়াল টু এ আর কিউবে আমরা রিপ্লেস করে দিয়েছি। তাহলে এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, সব দিক থেকে যদি আমরা একটা এ কমন নিয়ে নিই, এটা কমন নিয়ে নিলে আমরা পাচ্ছি 1 প্লাস 1/8 ইন্টু আর টু দি পাওয়ার 16 মাইনাস আর কিউব ইজ ইকুয়াল টু এ আর কিউব। আমরা দুই পাশ থেকে যদি এ এবং এখানকার এ ক্যান্সেল করে দিই, আমাদের জন্য থাকলো কি আর কিউব ইন্টু দিস। আমরা যদি এখন ক্যালকুলেশন করি, আর আমরা বলতে পারি আর 8 1 যার 8 দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দিচ্ছি পুরোটাকে, তাহলে 8 প্লাস এখানে থাকবে আর টু দি পাওয়ার 16 মাইনাস আর কিউব ইজ ইকুয়াল টু 8 আর কিউব। কারো কোনো সমস্যা হওয়ার কথা না, আমরা যেটা পেয়েছি সেই জায়গাটাতে এটা পেলাম। এরপর আমরা যদি সবগুলো আর কিউব এক পাশে নিয়ে গেলাম, আমরা পাচ্ছি আর 9 আর কিউব প্লাস ইজ ইকুয়াল টু, এখানে পাচ্ছি আর টু দি পাওয়ার 16 প্লাস 8, আমরা পাচ্ছি এই জায়গাটা। তাহলে আমরা যদি এই জায়গাটা থেকে ভ্যালুটা বের করতে চাই, আর টু দি পাওয়ার 16 মাইনাস 9 আর কিউব প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। একমাত্র আর কিউবকে যদি আমি ধরে নিচ্ছি লেট ধরি আর কিউব ইজ ইকুয়াল টু পি, আমরা আর কিউবকে পি ধরে নিচ্ছি। তাহলে এটা কত হচ্ছে, আচ্ছা আমরা পি না ধরে আমরা এখান থেকে আমি ডিরেক্ট করতে চাই আর কিউব 9 আর কিউব প্লাস 8 ইকুয়াল টু 0। আমরা যদি আর কিউব এটাকে যদি 1 ধরি, আর কিউব ইজ ইকুয়াল টু যদি 1 ধরি বা আর ইকুয়াল টু যদি 1 ধরি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত 1 টু দি পাওয়ার 16, দ্যাট মিনস 1 মাইনাস 9 প্লাস 8, 1 minus 9 plus 8 is equal to 0. That means r is equal to 1 is a factor of this equation. এই ইকুয়েশনটার জন্য r কিউব বা r is equal to 1 একটা ফ্যাক্টর, r is equal to 1 হলে কথাটা সত্যি হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত r to the power 15 16 17, এখান থেকে পাচ্ছি r to the power 16 8 sorry r minus 1 sorry power 16 minus 9 r cube plus 8. So আমরা পাচ্ছি p of 1 is equal to 0. So আমরা এখান থেকে বলতে পারি therefore r is equal to 1 এই সমীকরণের একটি মূল বা রুট।
সেখান থেকে আর এর ভ্যালুটা আমরা পাচ্ছি আর ইজ ইকুয়াল টু 1। সো আমরা পাচ্ছি আর ইজ ইকুয়াল টু 1। সো আর ইজ ইকুয়াল টু যদি আমরা 1 পেয়ে যাই তাহলে এই ইকুয়েশনটার একটা সলভ পাচ্ছি। আরেকটা কথা হচ্ছে আর এর ভ্যালু কতটা হতে পারে, এই ইকুয়েশনটার ডিগ্রি হচ্ছে কত 16, তাহলে 16টা ম্যাথ করা যেতে পারে, যে জায়গাটাতে আমরা এখন যেতে চাচ্ছি না এই ক্লাসে। তোমরা আরও বড় হলে আমরা এই বড় ডিগ্রির ইকুয়েশনগুলোকে আমরা সলভ করা শিখতে পারি, ঠিক আছে। সো আপাতত আমরা আর ইজ ইকুয়াল টু 1 এই ইকুয়েশন পর্যন্ত আমরা থাকতে চাচ্ছি, ঠিক আছে। এরপরে বলা হচ্ছে গুণোত্তর ধারাটির 10তম পদ 5120 হলে এ এবং ডি এর মান নির্ণয় করো। এই ইকুয়েশনটাতে যদি আমরা বলি আর এর ভ্যালু যদি 1 ধরি, আমরা সাধারণ অনুপাত আর ইজ ইকুয়াল টু 1 ধরি, প্রথম দ্বিতীয় দশম পদ যথাক্রমে একটি গুণোত্তর ধারার প্রথম চতুর্থ, দ্যাট মিনস এ আর কিউব, এ প্লাস ডি ইজ ইকুয়াল টু, তাহলে আমরা এখান থেকে বলতে পারছি আর ইজ ইকুয়াল টু 1 ধরলে আমরা পাবো আর এ প্লাস ডি সেকেন্ড পদ equal to a plus d is equal to চতুর্থ পদ, দ্যাট মিনস এ আর কিউব। এই ধরনের একটা ইকুয়েশন আমাদের ছিল প্রথমে। এখানে আমরা আর এর ভ্যালু যদি 1 ধরি তাহলে আমরা পাচ্ছি এ প্লাস ডি ইজ ইকুয়াল টু এ, বিকজ আর ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো এ ডি ইজ ইকুয়াল টু এ and a ক্যান্সেল, এ মাইনাস এ ইজ ইকুয়াল টু 0। সো আমরা বলতে পারি ডি ইজ ইকুয়াল টু সেক্ষেত্রে আমরা 0। দ্যাট মিনস এই ইকুয়েশনটার জন্য সেক্ষেত্রে আমাদের কোনো সলিউশন আমরা আসলে পাবোই না। এবং আর এর মান ধারাটির দশম পদে গুণোত্তর ধারাটির প্রথম 10তম পদ 5120 হলে এ এবং ডি এর মান নির্ণয় করো। আমরা যেটা পাচ্ছিলাম একটু আগে ডি ইজ ইকুয়াল টু 0, আর আমরা যদি গুণোত্তর ধারাটার 10তম পদ ধরি তাহলে আমরা যেটা পাচ্ছি খ। এরপরে গ নাম্বারটাতে আমাদের বলা হচ্ছে ধারাটির 10তম পদ ইজ ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার 9। এখান থেকে আমরা বলতে পারি বা এ আর টু দি পাওয়ার 9 ইজ ইকুয়াল টু 5120, বা আমরা বলি আর যদি 1 হয় তাহলে এ ইজ ইকুয়াল টু আমাদের জন্য 5120 হয়ে যাবে। আমরা যদি আর ইজ ইকুয়াল টু 1 ধরি, ক্লিয়ার, আমরা যদি আর ইজ ইকুয়াল টু 1 না ধরে অন্য কোনো ভ্যালু ধরতাম তাহলে আমাদের অন্য কোনো ভ্যালু আসতে পারতো। আর যেহেতু আমরা আর ইজ ইকুয়াল টু 1 ধরেছি, 1 প্লাস 9 মাইনাস 8 এখান থেকে, তাহলে আমরা ধরতেই পারি এই অঙ্কটা আমরা এইভাবে করে যদি করে যাই এ ইজ ইকুয়াল টু আর ইজ ইকুয়াল টু 1, দ্যাট মিনস এ ইজ ইকুয়াল টু 5120। এবং বলা ছিল আমাদের একটা কোশ্চেনে এ প্লাস ডি ইজ ইকুয়াল টু এ, দ্যাট মিনস ডি ইকুয়াল টু আমার তখন 0, কারণ অ্যাকচুয়ালি 5120 ইজ ইকুয়াল টু 5120 প্লাস 0, এছাড়া কোনো আমাদের ওয়ে থাকবে না। এবং সমান্তর ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করতে গেলে আমাদের এ প্লাস ডি ইকুয়াল টু এ ইকুয়াল টু যদি 5120 হয়, আমাদের 5120 ইন্টু 20, দ্যাট মিনস 5120 ইন্টু 20, দিস ইজ ইউর আনসার। আমরা এরপরে তোমাদের বইতে দিয়ে 11 নম্বর কোশ্চেনটা দেওয়া আছে, তুমি তোমার পরিবারের গত 6 মাসের খরচের হিসাব জেনে নাও। প্রতি মাসের খরচকে এক একটি পদ বিবেচনা করে সম্ভব হলে একটি ধারায় রূপান্তর করো, তারপর নিচের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করো। ধারা তৈরি করা সম্ভব হয়েছে কি, কোন ধরনের ধারা পেয়েছো ব্যাখ্যা করো। আমি যদি ধারাটা তৈরি করতে চাই তাহলে আমার প্রত্যেক মাসে সেম পরিমাণ খরচ হয়। এই মাসে 5000 টাকা, পরের মাসে 5000 টাকা, পরের মাসে আবার 5000 টাকা, এইভাবে যদি আমাদের খরচ হয় তাহলে প্রত্যেক মাসে আমাদের খরচের পরিমাণ ফিক্সড। সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি কোন ধরনের ধারা, ধ্রুবক ধারা, যে ধারাটার প্রত্যেকটা পদ হচ্ছে ইকুয়াল, যেই ধারাটা আমরা একটু আগে পেয়েছিলাম ওটার মতো করে। আবার যদি আমরা একই কাজ না করে আমরা যদি ধারাটাকে এমন ধরি, আমার প্রথম মাসে খরচ হচ্ছে 2000 টাকা, পরের মাসে 2100 টাকা, এরপরের মাসে 2100 জায়গায় 2200 টাকা, প্রত্যেক মাসে 100 টাকা করে আমাদের খরচ বেড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের ধারাটা হবে একটা সমান্তর ধারা।
তাহলে আমরা যদি তোমার হিসাবে তোমার পরিবারের হিসাব, যেহেতু আমাদের এই কাজগুলো অ্যাক্টিভিটি বেস কোশ্চেন, তোমাকে ইনস্ট্যান্টলি তোমার টিচার বলতে হবে বা তুমি তোমার টিচারকে বলতে হবে, তুমি নিজেকে ঠিক করে নিতে হবে যে আমার পরিবারে প্রতি মাসে কত খরচ হয়। আমি যদি 1000 টাকা ধরি তাহলে 1000 টাকা, আর যদি 5000 টাকা ধরি তাহলে 5000 টাকা। তাহলে এই কোশ্চেনটা সলভ করতে গেলে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, আমি একটা মডেল হিসেবে ধরে তোমাকে একটা দেখাতে পারি। ধরে নিচ্ছি আমার ক্লাসের প্রতিটা, আমার স্কুলের বা আমার পরিবারের যে কোনো জায়গায় আমি যদি এভাবে ধরি না কেন, আমি যদি এই কোশ্চেনটার মতো ধরি, আমার পরিবারে গত 6 মাসের খরচের পরিমাণটা হচ্ছে এরকম। প্রথম মাস, প্রথম মাসের খরচ 2000 টাকা বা 20,000 টাকা, যে কোনো একটা জিনিস ধরলাম, আমি 20,000 টাকায় ধরলাম। দ্বিতীয় মাসে ধরো 20,500 টাকা। পরের মাসে, তৃতীয় মাসে খরচ 21,000 টাকা। প্রত্যেক মাসে আমার 500 টাকা করে খরচ বেড়ে যাচ্ছে। চতুর্থ মাসে খরচ 2100 ইন্টু 500, 21,500 টাকা। পঞ্চম মাসে খরচ 22,000 টাকা এবং ষষ্ঠ মাসে খরচ ইকুয়াল টু 22,500 টাকা। এই পরিমাণ খরচ হচ্ছে আমার প্রত্যেক মাসে। তাহলে ধারা তৈরি করা সম্ভব হবে এখানে? অবশ্যই হবে। দিস ইজ প্লাস দ্যাট দেন, এগুলো আমরা একটার পর একটা যদি যোগ চিহ্ন দিয়ে লিখে দিই তাহলে এটা একটা ধারা হবে। এবং কোন ধরনের ধারা হবে? আমরা সমান্তর ধারা পাবো। কেন? কারণ প্রত্যেক মাসে খরচের পরিমাণ 500 টাকা করে বেড়ে যাচ্ছে। এখন তোমার পরিবার, তুমি বলতে পারো যে স্যার আমার পরিবারে এই মাসে 20,000 টাকা খরচ হয়েছে, পরে মাসে 20,500, এর পরে মাসে আবার খরচ কমে গিয়েছে 18,500, এর পরে মাসে আবার খরচ বেড়ে গিয়েছে 23,000 টাকা। তাহলে এই ধরনের আপ ডাউন যদি কোনো অন্তর ঠিক না থাকে, ডিফারেন্স ঠিক না থাকে, সেক্ষেত্রে আমরা খরচের পরিমাণ ঠিক পাচ্ছি না, তাহলে আমরা কোনো ধরনের ধারা তৈরি করতে পারবো না। তাহলে আমি যদি যে হিসাবটা ধরেছি সেই হিসাবটা যদি ধরি, তাহলে আমার পরিবারের যে খরচের ধারাটা দেখা যাচ্ছে সেটা একটা সমান্তর ধারা। সমান্তর সমষ্টিকে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। এরপরে বলছে প্রতি মাসের খরচকে এক একটি পদ বিবেচনা করে সম্ভব হলে একটি ধারায় রূপান্তর করো। সেই রূপান্তর করলাম। এরপর আমরা ধারাটা যদি লিখতে চাই তাহলে আমাদের জন্য ধারাটা কি হবে? তাহলে ধারাটা হবে ধারাটি হচ্ছে 20,000 যোগ 20,500 যোগ 21,000 যোগ 21,500 যোগ, এটা একটা ধারা আমরা পাচ্ছি। এটাকে কথা আছে এসও প্রথম 6 মাসের সামেশন। যারা সমষ্টিকে একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে বলেছে, আমরা একটা সমীকরণের মাধ্যমে যদি প্রকাশ করতে চাই, ধারা তৈরি করা সম্ভব হয়েছে কিনা? হয়েছে। এই কোন ধরনের ধারা পেয়েছো? সমান্তর ধারা পেয়েছি। তারপরে বলছে যে তারপর নিচের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করো। চেষ্টা করতে বলেছে। ইউ ক্যানট ডু ইন কেস অফ, তুমি করতে পারবে না যদি তুমি সমান্তর ধারা না হয় বা গুণোত্তর ধারা না হয় বা ফিবোনাচ্চি টাইপসের কোনো সিরিজ না হয়। তারপরে বলছে ধারার সমষ্টিকে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। আমরা সমীকরণ, আমরা যদি প্রথম পদ ধরি, প্রথম পদ ইজ ইকুয়াল টু 20,000 টাকা। অন্তর প্রত্যেক মাসে যেটা বেড়ে যাচ্ছে সেটা অন্তর, আমরা ধরলাম ডি ইজ ইকুয়াল টু 20,500 মাইনাস 20,000, দ্যাট মিনস 500 টাকা। আর একদম সর্বশেষ মাসে 1, 2, 3, 4, পরের মাসে 22,000, এরপরে মাসে 22,500। তাহলে এই হিসেব করে যদি ধরি আমরা, তাহলে আমরা যে জিনিসটা পাবো, সমীকরণটা হবে আমাদের জন্য S6 ইজ ইকুয়াল টু
n/2 সরি আমরা যদি একটা n দিয়ে ধরি n মাসের জন্য s of n is equal to n/2 2a 2 into 20,000 plus n মাসের জন্য 2a is equal to 2 plus 2 into a n minus 1 into d পেয়েছি কত আমরা 500 টাকা। এটা হচ্ছে আমাদের জন্য ইকুয়েশন। আমরা যদি একটু ছোট করে লিখতে চাই তাহলে ছোট করে এভাবে লিখতে পারি, বা s of n is equal to n/2 2 into 20,000 is equal to 40,000 plus 500 n minus 500। এই ইকুয়েশনটাকে আমরা আরেকটু ছোট করে লিখতে পারি, n/2 that means 500 n plus 39,500। এটা হচ্ছে আমার জন্য সেই ইকুয়েশনটা। এখন আমি যদি প্রথম 6 মাসের জন্য হিসাব করতে চাই, এখানে n = 6 বসাবো। যদি 1 বছরের জন্য হিসাব করতে চাই তাহলে n = 12 বসাবো, কারণ 12 মাসে 12 মাসে = 1 বছর। তাহলে আমাকে বলছে পরবর্তী 6 মাসে সম্ভাব্য মোট খরচ কত হতে পারে তা নির্ণয় করো। তাহলে আমাদের প্রথম 6 মাসের জন্য যে খরচটা আসছে সেই খরচটা কত হচ্ছে আমরা একটু দেখি। তাহলে প্রথম 6 মাসের জন্য খরচ আমরা পাচ্ছি কত, সুতরাং প্রথম 6 মাসের সম্ভাব্য খরচ S6 is equal to আসবে 6/2 into 500 into 6 plus 39,500। এটা হচ্ছে আমাদের জন্য খরচটা। কিসের জন্য? প্রথম 6 মাসের খরচ 500 n plus 39,500। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি n/2 মানে হচ্ছে 3 into 506 মানে 3000 plus 39,500। তাহলে আমরা পাচ্ছি কত, 42,500 into 3 যদি মাল্টিপ্লাই করে আমরা পাবো 0 0 3 5 15 5 হাত হচ্ছে 1 3 2 6 6 1 7 3 4 12। তাহলে আমরা যেটা পাচ্ছি 1,87,500 টাকা খরচ পাবো আমরা কখন কয় মাসের জন্য? প্রথম 6 মাসের জন্য। তাহলে আমরা পাচ্ছি S6 is equal to 1,87,500। তাহলে প্রথম 6 মাসের পরে পুরো 1 বছরের সম্ভাব্য খরচ কত হবে আমরা একটু হিসাব করি। সুতরাং 1 বছরে মোট খরচ S12 is equal to 12/2 into 2 into আমাদের যে ফর্মুলাটা ছিল 500 into n 500 into n মানে হচ্ছে 12 প্লাস d ছিল আমাদের 2a n-1 into n-1 into d। ওইখানে আমাদের 6 মাসের জন্য ছিল 5n 500n, এই জন্য আসছে। ঠিক আছে, আমাদের যে ফর্মুলাটা ছিল তাহলে আমরা ওই ফর্মুলাটা যদি লিখি S12 is equal to 12/2 2a a মানে হচ্ছে 20,000 সরি 20,000 প্লাস 12 minus 1 n-1 into d মানে হচ্ছে 500। তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি এটা হচ্ছে 1 বছরের খরচ।
এক বছরের খরচ কত পাচ্ছি আমরা 6, 12কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি 6, 2 × 20 is equal to 40,000 plus 12 minus 1 is equal to 11, 11 into 5, 5 11 55, দুটো শূন্য। তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি 6 into 40,000 যোগ 5,500, দ্যাট মিনস 45,500। আমরা এই নাম্বারটা পাবো আমাদের 1 বছরের খরচ। তাহলে 1 বছরে হচ্ছে এটা। আর আমরা যদি ক্যালকুলেশন করি, সেই ক্যালকুলেশনটা আমরা এরকম পাবো ক্যালকুলেটরে। আমরা যদি ক্যালকুলেশন করি, যোগ বিয়োগটা আমরা যদি শেষ করি, 45,500 ইন্টু 6, 2,73,000, 2,73,000, 2,73,000। এই টাকাটা পাবো আমরা 1 বছরের খরচ। আর প্রথম 6 মাসে আমরা খরচ পেয়েছি কত? প্রথম 6 মাসের খরচ তোমাদের কারো কি মনে আছে? আমরা যদি একটু খেয়াল করি, তাহলে 1 বছরের মোট খরচ আমরা কত পাচ্ছি? 2,73,000। এরপরে আমরা যে 6 মাসের যেটা খরচ পেয়েছিলাম, কারো যদি মনে থাকে একটু বলতে পারো। আমাদের প্রথম 6 মাসের মোট খরচ কত পেয়েছিলাম? 1,27,500 খুব সম্ভবত। আমরা যদি এই জায়গা থেকে এই টাকাটা মাইনাস করে দিই, তাহলে আমরা পরবর্তী 6 মাসে কত টাকা খরচ হবে সেটা পেয়ে যাব। সো আমরা বলতে পারি আনসার মাইনাস 1,27,500, 1 লাখ। সো তাহলে আমরা লিখতে পারি, সো পরবর্তী 6 মাসের মোট খরচ ইজ ইকুয়াল টু 1,45,500। এই টাকাটা আমরা পরবর্তী 6 মাসের জন্য সম্ভাব্য খরচ হতে পারে, বাট আমরা বলছি না যে আমাদের এই টাকাটাই খরচ হবে, কারণ পরবর্তী মাসে কী পরিমাণ টাকা খরচ হতে পারে সেটা আমরা কেউ শিওর হতে পারবো না। কোনো কারণে আমাদের খরচ নাও হতে পারে, কোনো কারণে আমাদের খরচ আরও বেড়ে যেতে পারে, কারো চিকিৎসা খরচ লাগতে পারে, আবার দেখা গেল যে আমাদের কোনো কারণে খরচ পরিমাণ কমে আসছে, কিন্তু আমাদের মোট খরচের পরিমাণ সম্ভাব্য আমরা বলতে পারি 1,45,500 টাকা হতে পারে। গ নাম্বারে তোমাদেরকে যে কোশ্চেনটা বলা হয়েছে, পরিবারের মাসিক বা বার্ষিক খরচ সম্পর্কে তোমার উপলব্ধিবোধ লিপিবদ্ধ করো। তুমি কি বুঝতে পেরেছো এই খরচ থেকে আমরা কি, বা এই ক্যালকুলেশন থেকে আমরা কি বুঝতে পেরেছি সেটাই তোমাকে লিখতে হবে। এখন আমার যেটা মনে হচ্ছে, আমি যেটা বুঝতে পারছি, আমাদের প্রত্যেক মাসের খরচের পরিমাণ প্রতি মাসে যদি 500 টাকা করে বেড়ে যায়, একটা সময় আসবে আমরা আর খরচটা বিয়ার করতে পারবো না। এটা হচ্ছে আমার উপলব্ধি। আমার কাছে মনে হচ্ছে এরকমই হবে, কারণ আমরা 20,000 টাকা দিয়ে খরচ করা শুরু করেছি প্রথম মাসে। এটা যখন 6 মাস শেষ হলো, আমরা তখন বলছি প্রতি মাসে আমাদের খরচ হচ্ছে 22,500 টাকা করে খরচ হচ্ছে। ঠিক 1 বছর শেষে আমার এই খরচের পরিমাণটা আরও 500 টাকা করে বেড়ে যাচ্ছে প্রতি মাসে। পরের মাসে 23,500, পরের মাসে 23,000, 23,500, 24,000, 24,500, 25,000 চলে যাচ্ছে প্রতি মাসে। মানে আমার প্রত্যেক মাস শেষে আমার খরচের পরিমাণ বেড়ে যাচ্ছে। তাহলে আমার এই খরচের পরিমাণটা যেটা আমরা বাড়তে একটা পর্যায়ে আমার একটু উপলব্ধি হতে পারে যে আমার খরচ আর বাড়ানো যাচ্ছে না, বা আমরা আর এটা সংকুলন করতে পারবো না। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, আর কিচ্ছু না। সো আমরা যে আজকের ক্লাসে আমরা যে দুইটা ম্যাথ শিখেছিলাম, সেটা হচ্ছে তোমাদের বইয়ের পাঠ্য বইয়ের 57 এবং 58 নাম্বার পৃষ্ঠার একটা ক্রিয়েটিভ কোশ্চেন ছিল 8 নাম্বার
সেই কোশ্চেনটা আমরা সলভ করেছি, যদিও আমরা আর এর ভ্যালুটা 1 ধরে করেছি, কারণ এই ইকুয়েশনটাকে সলভ করতে গেলে আর এর অনেকগুলো ভ্যালু আসবে, যেহেতু r⁻16 আসে 17তম পদের জন্য, অথবা এখানে আমাদেরকে কোনো ইনফরমেশান নতুন করে দিতে হবে। যেহেতু আমাদের বইতে এই পর্যন্ত কোনো নতুন ইনফরমেশান নেই, সো আমরা r=1 ধরেই কাজটা করেছি। ঠিক আছে। আর তোমার বইয়ের 11 নম্বর কোশ্চেনটার যে ক্রিয়েটিভ কোশ্চেন দেওয়া আছে ক খ গ ঘ 4টা, এই 4টা কোশ্চেনেরও সলভ করেছি। ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।